কি কি করছেনটা কি? আরে দাঁড়ান দাঁড়ান, আরে নামুন নামুন। এ কি হচ্ছেটা কি? আপনি এভাবে আমাকে আটকালেন কেন? আপনার সাহস তো বড় কম নয়। মাইকেল ওরফে মধুসূদন একটু নাটুকে ভঙ্গিতে হাত বাড়িয়ে মেঘনাদ বধ কাব্য কপচাতে শুরু করলো। কে তুমি? জনম তব কোন মহাকুলে? কে বা সে অধম রাম? স্বচ্ছ সরোবরে করে ফেলি রাজহংস পঙ্কজ কাননে। যায় কি সে কবু পঙ্কিল সলিলে শৈবাল দলের ধাম? মৃগেন্দ্র কেশরী। চুঁচুড়ার গঙ্গার ঘাট তখন বেশ নির্জন। গঙ্গার জলে চাঁদের আলো এসে পড়েছে আর ঝিকমিক করছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত সেই হেরিটেজ বন্দে মাতরম ভবন, যেখানে বসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্বয়ং বন্দে মাতরম রচনা করেছিলেন। আর ঠিক সেই বাড়ির পাশেই ঘাটের পুরনো পাঁচিলের উপর দাঁড়িয়ে কুহেলি। চোখে জল, কিন্তু জেদটা তার নাকের ডগায়। সে যখন মরার জন্য মনস্থির করে ঝাঁপ দিতে যাবে, ঠিক তখনই পিছন থেকে একজোড়া শক্ত হাত তাকে টেনে নিচে নামায়। কুহেলি ছিটকে পড়ে ঘাটের মেঝেতে। সামনে দাঁড়িয়ে এক যুবক, পরনে সাধারণ জামা কাপড়, চোখে মুখে সারাদিনের ক্লান্তির ছাপ স্পষ্ট, তবু মুখে যেন এক রাস কৌতুক। ওরে বাবা, মাইকেল কপচাচ্ছেন? রাত বিরেতে ভীমরতি ধরলো নাকি? এভাবে জানা নেই শোনা নেই একটা মেয়েকে হঠাৎ করে পিছন থেকে জাপটে ধরে নিজের দিকে ঘুরিয়ে মাইকেলের কবিতা শোনাচ্ছেন? এক্ষুনি না পুলিশে কমপ্লেন করে দেবো, হিরোগিরি বেরিয়ে যাবে। উমা, এই তো আপনি চেনেন দেখছি আমাকে। ভালোই হলো, নিজের পরিচয়টা নিজেকে দিতে হচ্ছে না। তবে হ্যাঁ, ভালো কথা, ভীমরতিটা না আমার ধরেনি, ভীমরতিটা ধরেছে আপনার। না হলে এই রাত্রির 2:30-এর সময় এইভাবে গঙ্গার ঘাটে দাঁড়িয়ে একটা পুরনো পাঁচিলের উপর থেকে কেউ ঝাঁপ দিতে যায়? পুলিশে কমপ্লেন করলে কেসটা কে খাবে সেটা আশা করি বোঝার মতো বয়স আপনার হয়েছে। কি করছিলেনটা কি? খুব সিম্পল একটা ব্যাপার, সুইসাইড করছিলাম। আপনার আপত্তি আছে? না 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 না, আমার আপত্তি থাকবে কেন? আমার একেবারেই আপত্তি নেই। কিন্তু কি বলুন তো, এইরকম একটা পুরনো পাঁচিল, তাও আবার এরকম একটা হেরিটেজ ঘাট, পাশেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিধন্য বন্দে মাতরম ভবন, এমন একটা পুরনো পাঁচিল থেকে আপনার এরকম একটা দশাশয় চেহারা যদি হঠাৎ করে জাম্প করে, তাহলে যদি এটা ভেঙে যায় সেটা তো সরকারের ক্ষতি, তাই না? এই, আপনি আমাকে বডি শেম করছেন? আর আর আপনার আমার মরে যাওয়ার থেকে ওই পুরনো পাঁচিলটা ভেঙে গেলে সরকারের ক্ষতি, সেটা নিয়ে বেশি চিন্তা হচ্ছে? অফ কোর্স, আপনাকে আমি না চিনি না জানি, হঠাৎ করে আপনি বাঁচবেন না মরবেন সেটা নিয়ে আমার ভেবে কি কাজ? বরং আমাদের এই ঐতিহ্যের শহর চুঁচুড়ায় এমন একটা হেরিটেজ প্রপার্টি যে ক্ষতিগ্রস্ত হতে পারত, সেটা ভেবেই তো আমি শিউরে উঠছি জাস্ট। ও রিয়েলি? ঠিক আছে, তাহলে একটা কাজ করি, এখান থেকে নয়, আমি বরং জোড়াঘাটের ওই পাশটা থেকে ঝাঁপ দিচ্ছি। ওদিকে তো কোনো পাঁচিল নেই, অতএব ভেঙে যাওয়ার ভয় নেই, আপনারও হেডেক থাকবে না, তাই না? হ্যাঁ, সেটা আপনি করতেই পারেন। কিন্তু শুনেছি কয়েকদিন নাকি এই ঘাটের কাছে কুমির ঘুরে বেড়াচ্ছে, মানে ওই ফেসবুকে দেখছিলাম। এবার দেখুন, কুমির তো আবার রাত্রে খুব একটা ভালো দেখতে পায় না চোখে। আপনি পড়লেন হয়তো মরলেন না, খাবি খেতে থাকবেন, সেই সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। কুমির আসবে, তারপর আপনাকে খাবে। আমার মনে হয় কি ওতে করে সময় নষ্ট হবে জানেন, আপনারও বেশ কিছুটা কষ্ট হবে। এবার আপনি যদি সুইসাইড করবেন বলে ডিসাইড করেই নেন, তাহলে বরং আর কয়েকটা ঘন্টা অপেক্ষা করুন, ওই আলো ফোটা পর্যন্ত। তখন না হয় ঝাঁপাবেন জানেন, তখন আলোয় ওই কুমির স্পষ্ট দেখতে পাবে, আপনাকে ঠিকঠাকভাবে হজমও করে ফেলতে পারবে। রাত 2:30 বাজে, চেনা নেই জানা নেই একটা মেয়ের সঙ্গে এইভাবে একটা ফাঁকা গঙ্গার ঘাটে দাঁড়িয়ে কথা বলতে আপনার ভয় লাগছে না? ভাবতে পারছেন? জাস্ট ভাবুন একবার, কতটা প্রোগ্রেসিভ হয়েছি আমরা। এককালে কিনা মেয়েরা রাত্রিবেলা বেরিয়ে একা একা কোনো অচেনা অজানা মানুষের সঙ্গে কথা বলতে ভয় পেত, আর এখন মাঝ রাতে একটা মেয়ের সঙ্গে কথা বলতে গেলে একটা ছেলেকে ভয় পেতে হবে। এরপরেও বলবেন যে যুগ বদলায়নি, যুগ এগোয়নি? এই এই শুনুন, যুগ এগিয়েছে না এগোয়নি সেটা নিয়ে খাপ পঞ্চায়েত বসাতে আমি এখন পারবো না। মোট কথা হচ্ছে আপনি আমার কাজে বাধা দিচ্ছেন, সেটা আমার পছন্দ হচ্ছে না। আপনাকে আমি চিনি না জানি না, অতএব আপনি দয়া করে এখন আমার পিছু ছাড়ুন তো, না হলে কিন্তু। এই, না হলে কিন্তু কি?
বলুন বলুন, ওই পুলিশ ডাকবেন, ভয় দেখাবেন, তাই তো? ভয় দেখাতে কিন্তু আমিও পারি, দেখবেন। ওরে বাবা, গলাটা ওরকম ভারী ভারী করে নিলেই আমি খুব ভয় পেয়ে যাব না? মানে তাতে আমি বিশ্বাস করব যে আপনি আসলে মানুষ নন, ভূত। এইবার আপনি আপনার আসল রূপ দেখিয়ে আমাকে একেবারে চমকে দেবেন। এই শুনুন, ওই বোকা বোকা হরর স্টোরি মার্কা ভয়ের কনসেপ্ট না আমার নেই। রোজ আমি এই ওভারটাইম করে রাত্রিবেলা 2-2:30-এর সময় বাড়ি ফিরি। সোজা জোড়াঘাট হয়ে ময়ূরপঙ্খী ঘাট হয়ে ওই কারবালার পাশ দিয়ে বাড়ি ফিরি, বুঝলেন? অতএব সব ভূতের ভয় আমাকে দেখাতে যাবেন না। আসলে কুহেলি এই মুহূর্তে চরম ডিপ্রেশনে থাকলো। মাইকেলের এই উদ্ভট যুক্তির কাছে ও যেন কিছুটা দিশেহারা। কুহেলি হলো এই শহরের এক দুঁদে পুলিশ অফিসারের মেয়ে, যার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। আর ওর মা জনসমক্ষে সমাজসেবী বা অ্যাক্টিভ সোশ্যালিস্ট সেজে থাকলেও তলে তলে দুর্নীতির পাহাড় গড়ে তুলেছেন। বাবা মায়ের এই মেকি জীবন আর অবহেলায় পিষ্ট কুহেলি। জীবনের কাছ থেকে খুব বেশি এক্সপেকটেশন নেই মেয়েটার। বাবা মায়ের মতো বিলাসবহুল জীবন কাটাতেও চায় না। ওর চাহিদাগুলোও খুব ছোট ছোট। ভেবেছিল আর্টিস্ট হবে, নিজের মতো করে সাধারণ জীবন কাটাবে। চেয়েছিল আর্ট ক্রাফট এইসব নিয়েই ওর নিজের একটা পৃথিবী গড়ে তুলবে। কিন্তু ওই বাবার পুলিশি শাসন আর মায়ের রাজনীতির প্যাঁচে পড়ে ও আজ এই গঙ্গার ঘাটে। ও দাঁড়ান দাঁড়ান, আর একজনের সঙ্গে পরিচয়টা করাই। ও হলো মাইকেল, আসলে মধুসূদন দাস, ব্যান্ডেলের দেবানন্দপুরের এক আদিবাসী খ্রিস্টান পরিবারের সন্তান। একেবারেই নিম্নবিত্ত বলা চলে। দেবানন্দপুর অর্থাৎ ওই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত সেই গ্রাম, সেখান থেকে 2-3 কিলোমিটার গেলেই একটা ছোট্ট আদিবাসী গ্রামে ওদের বাড়ি। মাইকেল পেশায় এক ই-কমার্স ওয়্যারহাউসে ডেটা এন্ট্রি অপারেটর। ওভারটাইম করে 2 পয়সা বাড়তি আয়ের জন্য রোজ সে মাঝ রাতে বাড়ি ফেরে। আজ কাজ একটু বেশিই ছিল, তাই রাত 1:30 বা 2টোর জায়গায় আজকে 2:30 বেজে গেছে। আর ফেরার পথেই ওর সাথে টক্কর হলো এই সুইসাইড কুইন কুহেলির। ফাইনালি আমাকে একটু বলুন তো, আপনি মরছেন নাকি মরছেন না? ধুর, আপনি তো আমার মরার মেজাজটাই নষ্ট করে দিলেন। না হলে তো এতক্ষণে। ধুর ম্যাডাম, এতক্ষণে কিছুই হতো না। আপনি ওই গপ 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 করে খাবি খেতেন আর ভেসে থাকতেন, মোটেই মরতেন ফরতেন না। ওই সকালবেলা যতক্ষণ না কুমির আসতো ততক্ষণ আপনাকে খেতেও পারতো না, আপনি মরতেনও না। আপনি না বড্ড বেশি ফালতু কথা বলেন, জানেন তো? হ্যাঁ, ওটাই আমার প্লাস পয়েন্ট আর ওটাই আমার মাইনাস পয়েন্ট, আমিও জানি। যাই হোক, তো এবার বাড়ি ফেরা যাক। আমি বাড়ি ফিরবো না। ও কেন? বাড়ি ফেরা বারণ? জানি তো, নিশ্চয়ই মা বলেছে ঠ্যাং ভেঙে দেবে। ও সরি সরি সরি, দাঁড়ান, এখানে তো আবার অন্য কেস মনে হচ্ছে নাকি? মানে ওই ব্রেকআপ কিছু হয়েছে, তাই একেবারে সেন্টু খেয়ে লাইফ চমচম হয়ে গিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিতে চাইছিলেন, তাই তো? যা জানেন না তা নিয়ে কথা বলবেন না। আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি, তাই আর আমি বাড়ি ফিরতে পারবো না। তা বাড়ি থেকে পালিয়ে আসার কারণ? এই 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 প্লিজ বলবেন না আবার যে আপনার ওই বয়ফ্রেন্ডকে আপনার বাড়ি থেকে মেনে নিতে পারছিল না বলে আপনি পালিয়ে এসে এই সুইসাইডটা করছেন। আজকালকার মেয়েরা সেরকম যে নয় সেটা আমি খুব ভালো করেই জানি, তাই ওসব লেম এক্সকিউজ কিন্তু দেখাবেন না প্লিজ। এই শুনুন, সবার না মরার কারণ একই রকম হয় না, আমারটা অন্য। আর তাছাড়া আপনি কে? আপনাকে বলবো কেন আমি? আচ্ছা, আমি অপরিচিত তাই জন্য আমাকে বলতে পারছেন না, তাই তো? দাঁড়াও পথিকবর, জন্ম যদি তব বঙ্গে তিষ্ঠ ক্ষণকাল, এ সমাধিস্থলে জননীর কোলে শিশু লভয় যেমতি বিরাম, মহির পদে মহানিদ্রাবৃত দত্তকুলোদ্ভব কবি শ্রী মধুসূদন। ইয়েস, আমি হলাম গিয়ে শ্রী মধুসূদন। তবে হ্যাঁ, ওই দত্তকুলোদ্ভব কবি ওনার নখের যোগ্যও নই, তবে ওনার বড্ড বড় ফ্যান। আমার নাম মধুসূদন দাস আর ডাকনাম মাইকেল, তবে ওই মাইকেল নামেই আমায় সবাই চেনে। বাড়ি দেবানন্দপুর। এবার আপনার পরিচয়টা? কুহেলি। ব্যাস এতটুকুই? এর থেকে বেশি কি বলবো, আর কেনই বা বলবো? আচ্ছা, তাহলে এবার বাড়ি ফেরা যাক, এখন তো চিনে গেছি।
চলুন, আপনাকে আমি এগিয়ে দিয়ে আমার বাড়ির দিকে চলে যাব। তা কোথায় আপনার বাড়ি? বললাম তো আমি বাড়ি ফিরবো না। কথা কানে যাচ্ছে না নাকি? যদি এতই আপনার দরদ থাকে তাহলে নিয়ে চলুন আপনার বাড়িতে, তবু নিজের বাড়িতে আমি ফিরবো না। সর্বনাশ। আচ্ছা ঠিক আছে, এক কাজ করুন, আপনি বরং এখন আমার বাড়িতেই চলুন। তারপর না হয় আপনাকে পরে ওই বুঝিয়ে সুঝিয়ে আবার বাড়ি ফিরিয়ে দিয়ে হ্যাঁ, যাবো। আমি ছোট বাচ্চা নই, আমাকে বুঝিয়ে সুঝিয়ে আবার ফিরিয়ে দিয়ে যাবেন। আমি নিজের মতোই চলে যাব আবার। ঠিক আছে, কি জ্বালাতনে পড়লাম বলুন তো। আচ্ছা ঠিক আছে, আপাতত না হয় আমার বাড়িতেই চলুন আমার সঙ্গে। রাত 3টে বাজার প্রায় মুখে মুখে চুঁচুড়ার ফাঁকা রাস্তা দিয়ে ওরা দুজন এগিয়ে চলল ময়ূরপঙ্খী ঘাটের দিকে। ময়ূরপঙ্খী ঘাট থেকে আরো একটু এগিয়ে বকুলতলা ঘাটকে পিছনে ফেলে বাঁ দিকে টার্ন নিল গাড়ি। তারপর আরো একটু এগিয়ে সোজা পিপুলপাতিকে পিছনে ফেলে রেখে ওরা এগিয়ে চলল কারবালার রাস্তা ধরে হুগলির মোড়ের দিকে। তারপর সেখান থেকে ব্যান্ডেল স্টেশন হয়ে সোজা দেবানন্দপুর। আগে আগে মধুসূদন ওর বাইক নিয়ে, আর ঠিক পিছনে নিজের স্কুটি চালিয়ে কুহেলি। গন্তব্য ব্যান্ডেলের দেবানন্দপুরের সেই ছোট্ট গ্রাম, যেখানে কুহেলির জন্য হয়তো অপেক্ষা করে আছে তার জীবনের সবচেয়ে বড় মজাদার এক টার্নিং পয়েন্ট। চুঁচুড়ার গঙ্গার ঘাট থেকে ব্যান্ডেলের রাস্তাটা অনেকটা শান্ত। রাতের নিস্তব্ধতা ভেঙে দু চাকার দুখানা যান এগিয়ে চলেছে। আগে আগে মধুসূদন ওরফে মাইকেল, আর পিছনে কুহেলি। গঙ্গার সেই কনকনে বাতাস আর খুব একটা গায়ে লাগছে না, বরং ভোরের দিকের একটা আর্দ্র ভাব চরাচর জুড়ে স্পষ্ট। ওহ বাপরে বাপ, কখন থেকে স্কুটি চালিয়েই যাচ্ছি, আপনার বাড়ি তো আর এসে পৌঁছচ্ছেই না। আমার বাড়ি খুব কাছে তো নয় ম্যাডাম, বুঝতেই পারছেন, অনেকটা যেতে হবে এখন। এই সবে ব্যান্ডেল স্টেশন ক্রস করব, এখনো ধরুন মেরে কেটে প্রায় 5-7 কিলোমিটার। আরে আমার স্কুটির তেল শেষ হয়ে যাবে, খুব বেশি তেল নেই, আর এখন তো পেট্রোল পাম্পও খোলা পাবো না। এবার কি হবে? এবার কি হবে? বাড়ি থেকে যখন স্কুটি নিয়ে বের হন তখন স্কুটিতে তেল আছে কি নেই সেটা একটু চেক করার দরকার পড়ে না? না এই শুনুন, আমি না আপনার সঙ্গে লং ড্রাইভে আসবো বলে বাড়ি থেকে বেরিয়ে যাইনি। হ্যাঁ, আমি মরতে বেরিয়েছিলাম, আর আপনি তাতে বাগড়া দিয়েছেন। তাই এখন আপনার দায় আমি এই স্কুটি করে কি করে যাব সেটা চিন্তা করার। কথাটুকু শেষ হতে না হতেই কুহেলির স্কুটিটা একটা অদ্ভুত ঘর ঘর শব্দ করে বন্ধ হয়ে গেল। নির্জন রাস্তার মাঝখানে স্টার্ট দেওয়ার বিফল চেষ্টা করতে লাগলো কুহেলি। মাইকেল বাইক থামিয়ে পাশে এসে দাঁড়ালো। দাঁড়ান, একটা প্ল্যান এসেছে মাথায়। কাছেই ব্যান্ডেল স্টেশন, আমি আস্তে আস্তে বাইকটা চালাচ্ছি, আপনি শুধু একটু ব্যালেন্স করে ধরে থাকুন। ওখানে একটা চেনা সাইকেল গ্যারেজ আছে, 24 ঘন্টা খোলা থাকে। ওখানে আপনার স্কুটিটা জমা রেখে আমার বাইকে করে চলুন। কুহেলির স্কুটি গ্যারেজে পার্ক করার পর মাইকেলের বাইকের পিছনে গিয়ে বসলো কুহেলি। এবার বাইক ছুটলো দেবানন্দপুরের দিকে। তাহলে আপনার স্কুটিটা তো জমা রইলো, এবার যখন আপনার বাড়ির লোকজন খুঁজবে তখন ওরা তো নিশ্চয়ই আপনার স্কুটির সন্ধান করতে করতে এখান পর্যন্ত চলেই আসবে। আপনাকে তো খুব সহজেই ওরা আবার খুঁজেও পেয়ে যাবে। আহ কি বুদ্ধি! এই যে শুনুন, স্কুটিটা যখন গ্যারেজে পার্ক করা রইলো তার মানে ওরা কি বুঝবে? ওরা বুঝবে নিশ্চয়ই আমি ট্রেনে করে কোথাও চলে গেছি। তাই ওরা নিশ্চয়ই তখন আর ব্যান্ডেলের আশেপাশে আমায় খুঁজবে না। ওরা তখন হাওড়া যাবে, শিয়ালদা যাবে, নিদেন পক্ষে বর্ধমান, কাটোয়া এসব জায়গায় যাবে। তাই আপনার বাড়িটা হচ্ছে এখন আমার জন্য সেফ প্লেস। চট করে নিয়ে চলুন, আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। বললেই হলো ঘুম পাচ্ছে? এতক্ষণে তো আপনি মরেই যেতেন। তখন এই যে ঘুমানোর মতো একটা সুন্দর ফিলিং পেতেন, কি হতো মরে? কুহেলি হঠাৎ চুপ হয়ে গেল। ভোরের আলো তখনও ফোটেনি, কিন্তু অন্ধকারের বুক চিরে একটা অদ্ভুত ধূসরতা চারিদিকে। কুহেলির গলার স্বরটা এবার খানিকটা পাল্টে গেল। জানেন তো, মাঝে মাঝে বেঁচে থাকাটা মরার চেয়েও বেশি যন্ত্রণার। আমার বাড়িতে বাবার কাছে আমি শুধুই একটা প্রজেক্ট, যাকে পুলিশ অফিসার বানাতেই হবে। আর মায়ের কাছে আমি একটা ইনভেস্টমেন্ট, যাকে বড়লোক দেখে বিয়ে দিলেই মায়ের সোশ্যাল স্ট্যাটাস বেড়ে যাবে। কেউ কোনোদিন জানতেই চায়নি আমি কি হতে চাই। আমার ঘরে রং তুলিগুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে, কারণ ওগুলো নাকি সময় নষ্ট। আমি যে মানুষ, আমার যে একটা মন আছে, সেটা ওরা ভুলেই গেছে।
তাই ভাবলাম যদি মরেই যাই অন্তত ওদের ওই সাজানো মিথ্যে সংসারটা একটা বড়সড় ধাক্কা তো লাগবে। ওরা বুঝবে ওদের জেদ কতটা দামি। মাইকেল চুপ করে শুনছিল। বাইকের গতির সঙ্গে সঙ্গে বাতাসের শব্দে কুহেলির কথাগুলো ওর বুকে গিয়ে বেঁধছিল। যে মেয়েটা এতক্ষণ ধরে খিটখিট করছিল, তার ভিতরে এত হাহাকার, এত যন্ত্রণা লুকিয়ে আছে, তা একবারের জন্য ভাবতেই পারেনি মাইকেল। ও শুধু ধীর গলায় বলল, আসলে কি জানেন তো, মাঝে মাঝে জীবন আমাদের এমন একটা জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করায় যেখানে লড়াই করা ছাড়া আর পালিয়ে আসার পথ থাকে না। কিন্তু তাই বলে এভাবে জীবন থেকে পালিয়ে যাওয়াটা কোনো সমাধান নয় কুহেলি। তবে যাই হোক, আজ রাতটা যাক, দেখবেন সকালে সবকিছু অন্যরকম লাগছে। আস্তে আস্তে বাইক পৌঁছলো দেবানন্দপুরে, মাইকেলের বাড়ির গ্রামে। সময় তখন প্রায় রাত্রি 4টে। বাইকটা এসে থামলো একটা মাটির দেওয়াল আর খড়ের চালের বাড়ির সামনে। উঠোনটা সুন্দর করে গোবর দিয়ে লেপা, তকতকে পরিষ্কার। বাড়ির চারপাশে বেশ কিছু নারকেল গাছ, তাল গাছ, সুপুরি গাছ দাঁড়িয়ে আছে ভোরের পাহারাদারের মতো। পাশেই একটা ছোট্ট বাগান, যেখানে তুলসী তলার পাশ দিয়ে রাঙামাটির রাস্তা চলে গেছে গ্রামের ভিতরের দিকে। এই পরিবারটা আদিবাসী খ্রিস্টান সম্প্রদায়ভুক্ত। দারিদ্রতা এখানে স্পষ্ট, কিন্তু তার মধ্যেও একটা সুন্দর আভিজাত্য মিশে আছে। ছেলের বাইকের শব্দ শুনে মাইকেলের মা হ্যারিকেনের আলো নিয়ে বেরিয়ে এলেন। রাত জাগা চোখে তখন শুধুই উৎকণ্ঠা। কি রে মধু, আজ এত দেরি হলো যে? সারা রাত কাজ করতে হলো বুঝি? দেখ দেখি ভোর 4টে বাজে, কখন ঘুমোবি রে বাবা? এ কি মধু, তোর সঙ্গে এই মেয়েটা কি? একে তো ঠিক চিনতে পারলাম না। আর এমন রাত বিরেতে একটা অচেনা অজানা মেয়েকে তুই বাড়িতে নিয়ে এসেছিস যে? ও সে অনেক গল্প মা, পরে বলবো তোমায়। তার আগে তুমি চটপট তাড়াতাড়ি কিছু খাবার ব্যবস্থা করো তো। উফ, কি প্রচন্ড খিদে পেয়েছে। খিদে পাওয়া তো খুবই স্বাভাবিক, একে সারা দিনের ধকল, তার উপর ওভার টাইম। কিন্তু মায়ের মনে তো তখন অন্য উৎকণ্ঠা। ওই রাতে একটু কুমড়ো সেদ্ধ, ঢ্যাঁড়স সেদ্ধ আর একটু ভাত করেছিলাম, আর ও বেলার একটু আলু পোস্ত তুলে রাখা আছে। কিন্তু ওইটুকু দিয়ে কি আর দুজনের হবে নাকি? ও তো তোর একার মতো তোলা আছে। ও ওই দুটো দিয়ে দাও, দুজনের থালায় সমান সমান ভাবে বেড়ে দাও দেখি। কি খাবেন তো? ওই আলু পোস্ত দিয়ে মেখে ওই ভাতটুকুই কিন্তু বেশ অমৃত লাগবে দেখুন। কথার ফাঁকে মা মাইকেলকে আড়ালে ডেকে ফিস ফিস করে বলল, শোন, সে আমি বেড়ে দিচ্ছি বাবু, কিন্তু তার আগে তুই বল, এটা কে? এভাবে জানা নেই শোনা নেই বাড়িতে নিয়ে চলে এলি। পাড়ার লোকে গ্রামে 5 জনে 5 কথা বলবে। ভোরের আলো ফোটার আগে তুই ওকে রেখে দিয়ে আয় বাবা, না হলে গ্রামে একেবারে ছি পড়ে যাবে। তোর কিছু তো একটা কর। ফিস ফিস করে কথাগুলো বললেও কুহেলির কানে ঠিক পৌঁছলো। অমনি কুহেলি রীতিমতো তেড়ে এলো। না না মাসিমা, আমি কোথাও যাব না। আহ মা, তুমি এত চিন্তা করো না তো। শোনো, তোমাকে আমি বলছি, আমি ওই কাজ করে ফিরছিলাম না ওই চুঁচুড়ার জোড়াঘাটের কাছে, হঠাৎ দেখি এই ম্যাডাম সুইসাইড করার জন্য ঝাঁপ দিচ্ছেন। ঝাঁপ দিচ্ছে শুনে তো মায়ের মাথায় হাত। উমা গুমা, কি বলছিস রে? ঝাঁপ দিয়ে মরছিল? সর্বনাশ! এর বাড়ির লোক তো আমাদের খুঁজে পেলে পুলিশে দেবে। আরে বাবা থামো তো, ওকে আমি ঠিক বুঝিয়ে সুঝিয়ে সুইসাইড করতে দিইনি। তবে ওর বাড়িতে ফিরতে পারবে না বলছে, বাড়ি ফিরলে নাকি খুব অশান্তি টশান্তি হবে, তাই 2-1 দিন না হয় আমাদের এখানেই থাকুক, তারপর একটু মাথা ঠান্ডা হোক আমি ওর বাড়ির লোকজনেদের সঙ্গে যোগাযোগ করব। এই কথা শুনে কুহেলি আবার করলো জোরালো প্রতিবাদ। ওরে বাবা, না না, আমার বাড়ির লোকজনদের সঙ্গে যোগাযোগ করা যাবে না। আমার বাড়িতে কিছু জানাতেই আমি পারবো না। হাজার হোক মায়ের মন তো। উনি একটু নমনীয় হয়ে কুহেলির মাথায় হাত বুলিয়ে বললেন, আচ্ছা 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 শোনো,
তাই বললে কি হয় মা? তোমার বাড়িতেও তো বাবা মা আছে বলো, তারা তো তোমার কথা চিন্তা করে হয়তো নাওয়া খাওয়া ভুলে বসে থাকবে, তাই না? আহারে, বাবা মায়ের হয়েছে সব থেকে বেশি জ্বালা, বুঝলে? আমি বলি কি, সকাল হলে তুমি বাড়িতে একটা ফোন করো, করে ফিরে যাও, কেমন? কিন্তু এদিকে কুহেলি, আর যাই হোক, সে বাড়ি তো ফিরে যাবে না। যদি যেতেই হয় আমি এক্ষুনি চলে যাব, কিন্তু তাই বলে আমি বাড়ি যাব না। প্রয়োজনে আমি রেল লাইনে। কথাটা শেষ হওয়ার আগেই রীতিমতো মুখ চেপে ধরল মা। আরে ওরে বাবা রে, এ মেয়ে তো সাংঘাতিক কথাবার্তা বলছে রে। না না মা, না, তুমি তুমি এখানেই থাকো, এখানেই থাকো। বাবা, তুই যে কি জ্বালাতনে ফেললি না আমাদেরকে, এবার এবার গ্রামের লোকে জানলে কি করবে বুঝতে পারছিস? হ্যাঁ, বুঝতে পারছিস কিছু? তুমি সকাল হতে দাও মা, অত ভেবো না তো এখনই। আমি আমি দেখছি কি করা যায়, দেখছি। কুহেলি, আপনি একটা কাজ করুন, হাত মুখ ধুয়ে চেঞ্জ করে আপনি ভেতরে ঘরে গিয়ে একটু রেস্ট করুন বরং। আমি তো সঙ্গে কোনো জামা কাপড় আনিনি, চেঞ্জ কি করে করব? আমি এই যা জামা কাপড় পরে আছি তাতেই ঠিক আছে, আমার অসুবিধা হচ্ছে না। ও আচ্ছা, ঠিক আছে, আপনি যদি এতে কমফোর্টেবল হন তাহলে এক কাজ করুন, আপনি যান, ভিতরে যান, একটু খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ুন, তারপর দেখি কি করা যায়। মাইকেলের মা অনিচ্ছা সত্ত্বেও খাবারের থালা গুছিয়ে দিলেন। মাটির বারান্দায় বসে কুহেলি আর মাইকেল রীতিমতো গোগ্রাসে আলু পোস্ত, ভাত, ডাল সবই খেল। খাবার সময় কুহেলির চোখে মুখে একটা অদ্ভুত তৃপ্তি, যেন দামি রেস্তোরাঁতেও এই স্বাদ ও পায়নি। খাওয়া শেষ করে মা যখন কুহেলিকে ভেতরের ঘরে নিয়ে যাচ্ছে, তখন মা মাইকেলকে আবার আড়ালে ডেকে ফিস ফিস করে কথাগুলো বলল। বলছি কি বাবু, ওই মেয়ে ঘুমিয়ে পড়লে তুই একবার পুলিশে খবর দে, বুঝলি? না হলে কিন্তু আমাদের কপালে বিপদ আছে, এই বলে দিলাম, জেল খাটতে হবে আমাদের। উফ! কিন্তু মা তো খেয়ালই করেনি। কুহেলি আড়ালে দাঁড়িয়ে সব শুনেছে, চট করে চলে এলো সামনে। কি বললেন? পুলিশে খবর দেবেন? খবরদার বলছি, আমার খবর যদি কেউ পায় না, তাহলে আমি আমি একা ফাঁসবো না, আপনাদেরকে নিয়ে ফাঁসবো। বলবো 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 আপনারা আমাকে কিডন্যাপ করে এনেছেন। ম্যাডাম, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি কোথায় আপনাকে প্রাণে বাঁচালাম আর আপনি এখন এইসব বলছেন? আমি তো বলতে চাইনি, আমাকে আপনারা দুজন মিলে বলতে বাধ্য করাচ্ছেন। কি হবে যদি আপনাদের এখানে আমি দু একটা দিন থাকি? আপনারা বাঘ না ভাল্লুক যে খেয়ে নেবেন? আর আমিও তো চোর ছেঁচড় নই যে আপনাদের বাড়ি থেকে সবকিছু নিয়ে একেবারে কেটে পড়বো। মাইকেলের মা কুহেলির এই সমস্ত কথাবার্তা শুনে খানিকটা দমেই গেলেন। উনি বুঝলেন এই মেয়ে যে সে মেয়ে নয়। উনি ইশারায় মাইকেলকে শান্ত থাকতে বলে কুহেলিকে নিয়ে ভিতরে গেলেন। ভোরের প্রথম আলো তখন ফুটতে শুরু করেছে। মাইকেলের মাটির বাড়ির উঠোন পেরিয়ে দৃষ্টি চলে যায় দিগন্ত বিস্তৃত ধান ক্ষেতের দিকে। ভোরের শিশিরে ভিজে থাকা ঘাস আর মেঠো রাস্তার লাল ধুলো, এ যেন অদ্ভুত এক মায়াবী পরিবেশ। দূরে তাল গাছের মাথায় উঁকি দিচ্ছে লাল বলের মতো নতুন সূর্য। মাইকেলদের পাড়াটা মূলত শ্রমজীবী মানুষদের। খড় আর টালির চালের বাড়িগুলো সারি সারি ভাবে সুন্দর করে সাজানো। গোয়াল ঘর থেকে গরুর ডাক আর আশপাশ থেকে ভোরের মোরগের ডাক। অভাব এই গ্রামের নিত্যসঙ্গী, কিন্তু এখানকার মানুষের মনে সরলতাটুকু হারিয়ে যায়নি। মাইকেল নিজের বাইকটা ঘরের উঠোনের এক কোণে পার্ক করে দীর্ঘশ্বাস ফেলল। কুহেলি এখন ভিতরের ঘরে মাটির বিছানায় অঘোরে ঘুমোচ্ছে। কি আশ্চর্য না, যে মেয়েটা রাতের অন্ধকারে নিজেকে শেষ করে দিতে চেয়েছিল, সে এখন এক অজানা গ্রাম্য কুটিরে তার শান্তির খোঁজ পেয়েছে যেন। কিন্তু মাইকেল জানে এই শান্তি বেশিক্ষণ টিকবে না। সকাল হলেই গ্রামের কৌতূহলী চোখ আর পুলিশের জাল, হয়তো দুটোই ওদের দিকে ধেয়ে আসবে। কোনো এক
অজানা ঝড়ের অপেক্ষা নিয়ে দেবানন্দপুরের আকাশে তখন সিঁদুর রাঙা সূর্য উঠছে। সকাল থেকেই বাড়িটা আজ থমথম করছে। আকাশ পরিষ্কার থাকলেও মেঘ জমেছে পরিবারের অন্তঃপুরে। আশুতোষ বাবু মানে কুহেলির বাবা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পুলিশের ইউনিফর্মটা ঠিক করছিলেন, আর শতরূপা মানে কুহেলির মা ড্রয়িং রুমে দাঁড়িয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেলগুলো একবার চেক করে নিচ্ছিলেন। হঠাৎ করেই খেয়াল পড়ল কুহেলির ঘরের দিকে। দরজাটা ফাঁকা করা। ঘরের মধ্যে উঁকি দিতেই দেখল কুহেলি ঘরে নেই। বিছানাটা পরিপাটি। তারপর একটু দ্রুত পায়ে গ্যারাজে নেমে এসেই আবিষ্কার করলো যে গ্যারাজে ওর স্কুটিটাও উধাও। বেশ উদ্বিগ্ন গলায় ফিরে এলো হাজব্যান্ডের কাছে। কি গো শুনছো? কুহুর ফোনটা তো বাড়িতেই পড়ে আছে। আমি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও নেই। এমনকি গ্যারেজে স্কুটিটাও নেই। কাল রাতে তো ওর ঘরেই ছিল। সকাল সকাল এমন একটা বিষয় মোটেই এক্সপেক্টেড ছিল না আশুতোষ বাবুর কাছে। মানে স্কুটি নেই মানে? মেয়েটা গেল কোথায় এই ভোরবেলায়? তুমি কি করছিলে সারা রাত? মা হয়ে মেয়ের একটু খবর রাখতে পারো না? আমি কি করছিলাম মানে? আমি তো আমার পলিটিক্যাল সেশনের নোটস বানাচ্ছিলাম। সামনে ইলেকশন, নানান রকম মিটিং মিছিল অ্যাটেন্ড করতে হয় এখন। আমি কি জানতাম ও রাতারাতি বাড়ি ছেড়ে পালাবে? হঠাৎ করেই আশুতোষ বাবুর রাগ মাথায় চড়ে বসল। দাঁতে দাঁত চেপে বললেন, আগে খবর নাও, ওর মাসির বাড়ি, বন্ধুদের বাড়ি, সব জায়গায় ফোন লাগাও জলদি। আমি অফিস পৌঁছে আশেপাশে সব কটা পুলিশ স্টেশনে ইনফর্ম করছি। শতরূপা আপাতত কথা না বাড়িয়ে হাত কাঁপতে কাঁপতে লিলু আর দিদিকে ফোনে ডায়াল করলো। হ্যাঁ হ্যাঁ দিদি, আমি রূপা বলছি। শোন না, কুহু কি ওখানে গেছে? মানে খুব ভোরে কি পৌঁছেছে? বলাই বাহুল্য, কোনো ইতিবাচক উত্তর পেল না। না না, মানে আমি তো সেজন্যই ফোন করলাম। না দিদি, কিছু হয়নি। ও আসলে বলছিল তোর কাছে যাবে, তো তাই ভাবলাম হয়তো চলে গেছে। আচ্ছা, এখন রাখছি। ফোনটা রেখে শতরূপা মুখটা ফ্যাকাশে করে তাকালো আশুতোষ বাবুর দিকে। আশুতোষ বাবু ততক্ষণে সোফা ছেড়ে উঠে রীতিমতো পায়চারি করছেন। গম্ভীর স্বরে চিন্তা নিয়ে বললেন, কি হলো? লিলু হয়ে গেছে? না, দিদি বললো ও যায়নি। তাহলে ওই মেয়েটাকে ফোন করো। কি যেন নাম, ওই যে খুব আর্ট কালচার নিয়ে আদিক্ষেতা করে আমাদের কুহুর অত্যন্ত ঘনিষ্ঠ মেয়েটা, কি যেন নাম? হ্যাঁ, রণমিতা। রণমিতাকে ফোন করো। শতরূপা এবার রণমিতাকে ফোন করলেন। স্পিকার অন না থাকলেও ফোনের ওপার থেকে ওর কথা শুনে পরিস্থিতি বেশ ভালো করেই বোঝা যাচ্ছিল। হ্যালো রণমিতা, কুহেলি কি তোর ওখানে? কাল রাতে কথা হয়েছে তোর সাথে? না, সকাল থেকে ওকে পাচ্ছি না রে। তুই কি বলতে পারিস ও কোথায় যেতে পারে? তোর ওখানেও নেই। আচ্ছা রণমিতা, ও যদি ফোন করে বা তোর কাছে যায়, প্লিজ আমাকে একটা খবর দিস তো। না রে, ওর বাবা খুব চিন্তা করছে। আচ্ছা, রাখছি। ফোনটা রাখতে না রাখতেই আবার আশুতোষ বাবু মেজাজ হারালেন। আমি জানতাম তোমার এই আস্কারা পেয়ে মেয়েটা একদম মাথায় চড়েছে। নিজের কাজকর্ম, নিজের সোশ্যাল সার্ভিস নিয়ে সারাদিন পড়ে থাকো। মেয়ের দিকে তাকানোর সময় নেই তোমার। মা হয়েছ শুধু নামেই। আমি মা হয়েছি নামেই? আর তুমি তুমি তো পুলিশের উর্দিটা পড়লে আর মানুষ থাকো না। সারাদিন ওই এক কথা বলে বলে মাথা খেয়েছো মেয়েটার। তোমাকে পুলিশ হতেই হবে, পরীক্ষা দিতেই হবে। একটা মেয়ে কি চায়, কি ভালোবাসে, সেটা কোনোদিনও শুনেছ? ও ছবি আঁকতে ভালোবাসে, আর তুমি ওর রঙগুলো কাল ডাস্টবিনে ফেলে দিলে। সেই কারণেই আজ ওর নিরুদ্দেশ। এই জেদটা তোমার আশুতোষ, আমার নয়। বাজে কথা বলবে না শতরূপা। আমি ওর ফিউচার করতে চাইছিলাম। আর তুমি তো নিজের ইমেজ ছাড়া কিচ্ছু বোঝো না। কোহেলি বাড়ি থেকে পালিয়েছে জানলে তোমার পার্টিতে কি সম্মান থাকবে, এখন সেটাই তোমার মেইন টেনশন। মেয়েটা মরলো কি বাঁচলো সেটা নয়। ব্যাস, আর কি, শুরু হয়ে গেল প্রতিদিনের মতো কাদা ছোঁড়াছুড়ি। একেবারে কাক বসছে চিল উড়ছে অবস্থা। একে অপরকে দোষারোপ করতে করতে এক চরম তিক্ত পরিস্থিতি তৈরি হয়। অথচ কেউই জানে না ওদের আদরের মেয়ে এখন এই কংক্রিটের জঙ্গল থেকে অনেক দূরে শান্তির নিঃশ্বাস ফেলছে। ওদিকে তখন সময় গড়িয়ে সকাল 8:30। দেবানন্দপুর সরস্বতী নদীর পার, ঠিক যেন ছবির মতো।
নদী বলতে একটা শীর্ণ স্রোত, কিন্তু তার দুধারে ঘন আমবাগানের সারি জায়গাটাকে একটা মায়াবী নিস্তব্ধতায় ভরিয়ে দিয়েছে। ভোরের রোদ আম গাছের ফাঁক দিয়ে এসে পড়ছে ভেজা ঘাসের উপর। মাইকেল আর কুহেলি পাশাপাশি হাঁটছে। মাইকেলের পরনে একটা সুতির ফতুয়া আর একটা সাধারণ পাজামা, ওই খুবই সাধারণ গ্রাম্য পোশাক। কুহেলি ওর গত রাতের পোশাকে থাকলেও ওর চোখে মুখে একটা অদ্ভুত প্রশান্তি। শুনুন কুহেলি ম্যাডাম, জায়গাটা কেমন লাগছে বলুন তো? আপনি তো নিশ্চয়ই আপনার বাড়িতে সবসময় ওই এসি টেসি চালিয়েই থাকেন। এখানে তো সেসব কিছুই নেই, প্রকৃতির মুক্ত হাওয়া ছাড়া আর কিছুই কিন্তু পাবেন না। কুহেলির মন তখন ভারী শান্ত। অসাধারণ! আমি কোনোদিন ভাবিনি যে চুচুড়া থেকে এইটুকু দূরে এমন একটা পৃথিবী আছে। সরস্বতী নদী, আম বাগান, এখানে প্রাণ খুলে শ্বাস নেওয়া যায়। প্রাণ খুলে শ্বাস নেওয়া যায় সেটা তো ঠিকই, কিন্তু কতক্ষণ? শুনুন, আপনাকে আমি এখানে নিয়ে এসেছি যাতে আপনি একটু শান্ত হন, একটু আপনার মাথাটা ঠান্ডা হয়। আচ্ছা, কাল রাতে আপনি যে কাণ্ডটা ঘটিয়েছেন তার ফল কিন্তু মারাত্মক হতে পারে। না মানে আপনার বাবা নিশ্চয়ই পুলিশে খবর টবর দেবেন, আপনার পরিবার সারাদিন দুশ্চিন্তায় একেবারে ছটফট করবে। আমি বলি কি, আপনি একটু বেলা হলে ফিরে যান। আমি না হয় আপনার সঙ্গে যাব, দরকার হলে আমি আপনার বাবাকে বুঝিয়ে বলবো সবটা। চলতে চলতে কুহেলি একটা বড় আম গাছের নিচে থমকে দাঁড়ালো। তারপর মাটির দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। তারপর মুখ তুলে মাইকেলের দিকে তাকিয়ে বলল, আপনি কেন আমাকে বারবার ফিরে যেতে বলছেন? আপনি কি ভয় পাচ্ছেন, নাকি নিজের বিপদ নিয়ে ভাবছেন? এমন একটা প্রতিরোধে মাইকেল খানিকটা অপ্রস্তুত। হা, ব্যাপারটা সেরকম নয়। আমার কথা আপনি ছাড়ুন, আমি অত্যন্ত সাধারণ একটা মানুষ, আমারও সব কিছু হবে না। কিন্তু দেখুন, আপনার জীবনটা তো আর এভাবে নষ্ট হতে পারে না। আপনি শিক্ষিত মেয়ে, কেন এরকম যাযাবরের মতো ঘুরে বেড়াবেন বলুন তো? তাও আবার এভাবে বাড়ি থেকে পালিয়ে। যাযাবর? গত 22-23 বছরে আমি আমার মা বাবার কাছ থেকে যতটুকু কেয়ার পেয়েছি, আপনি গত কয়েক ঘন্টায় তার থেকে আমায় অনেক বেশি কেয়ার করেছেন। আমাকে মরে যাওয়ার হাত থেকে আপনি বাঁচিয়ে এই পর্যন্ত তুলে এনেছেন। আপনার এই ছোট্ট বাড়িটাতে কত আন্তরিকভাবে জায়গা দিয়েছেন। আপনার মায়ের হাতের ওই আলু পোস্ত দিয়ে ভাত, সবটার মধ্যে একটা অদ্ভুত টান আছে। আমার বাবা কোনোদিন আমার দিকে তাকিয়ে এভাবে কথাই বলেনি। আমি কিসে খুশি হব, কি করতে চাই, আর আপনি আমাকে চেনেন না, জানেন না, তাও আমার জন্য এত সময় নষ্ট করছেন কেন? মাইকেল বেশ খানিকক্ষণ চুপ করে রইল। নদীর জলে ঢিল ছুটতে লাগলো। কুহেলি এক দৃষ্টে মাইকেলের দিকে তাকিয়ে রয়েছে। ওর মনে হচ্ছে এই রুক্ষ হাতের সাধারণ মানুষটার মধ্যে একটা গভীর পাহাড় প্রমাণ আশ্রয় লুকিয়ে আছে। কুহেলি মনে মনে বলল, অদ্ভুত না? যাকে কাল রাত পর্যন্ত জানতামই না, এখন মনে হচ্ছে তার কাছে আমি সব থেকে বেশি নিরাপদ। আপনার এই কেয়ারিং নেচারটা আমার ভীষণ ভালো লাগছে। আমার জীবনটা কেমন যেন বদলে যাচ্ছে। কেন জানি না, আপনাকে না চিনেও বড্ড কাছের মনে হচ্ছে। ওরে বাবা রে বাবা, এত ভারী ভারী কথা বলবেন না তো। আমি তো একজন সাধারণ ওই ডেটা এন্ট্রি অপারেটরের কাজ করি। আমার কাজ হলো ভুল ডেটা ডিলিট করে ঠিক ডেটা সেভ করা। এই যেমন আপনার ওই সুইসাইড করার আইডিয়াটা, এটা তো এডার ছিল, আমি শুধু সেটাকে ডিলিট করার চেষ্টা করেছি, ব্যাস। আপনি না সবকিছুর মধ্যেই কম্পিউটার ঢুকিয়ে দেবেন না তো? তবে সত্যি বলছি, আমি কিন্তু বাড়ি ফিরবো না। আপনি যদি তাড়িয়ে দেন, আমি আবার ওই নদীতেই ঝাঁপ দেব। তবে এবার হয়তো কুমির আমাকে ঠিক খুঁজে পাবে, আর আমি কুমিরের পেটেই গিয়ে মরবো। কুহেলির মুখে হাসি ফুটলেও
ওর চোখের কোণে এক বিন্দু জল চিকচিক করছিল। মাইকেল বুঝল এই মেয়েটাকে শুধু কথা দিয়ে বোঝানো যাবে না। ওর জেদটা অনেকটা ওই আম গাছের শিকড়ের মতোই শক্ত। মাইকেলের নিজের মনেও কেমন একটা অদ্ভুত অনুভূতি হতে লাগলো। এখনো পর্যন্ত ও শুধু দায়িত্বটুকুই পালন করছিল, কিন্তু এখন কুহেলির এই অসহায় সাহসী রূপটা ওকে যেন বড্ড বেশি আকৃষ্ট করছে। সকাল গড়িয়ে রোদ বাড়ছে। সরস্বতী নদীর পাড়ে বসেই কুহেলি ঠিক করে নিল ওর ভবিষ্যৎ যাই হোক না কেন এই মানুষটার ছায়া সে এখনই ছাড়ছে না। আর মাইকেল ভাবছিল অন্য কথা। এই শান্ত গ্রাম্য জীবনে যে ঝড় সে নিজে ডেকে এনেছে তার মোকাবিলা সে কি করে করবে। শহরে যখন ক্ষমতা আর ইগোর লড়াই চলছে, গ্রামের এই নিস্তব্ধ আম বাগানে তখন অঙ্কুরিত হচ্ছে এক নতুন অনুভূতির। মাইকেলের সাদা সিধে জীবনের মাঝে কুহেলি যেন একটা রঙিন প্রজাপতি, যে ভুল করে এই কাঁটা ঝোপে এসে পড়েছে। কিন্তু সেই প্রজাপতির ডানায় এখন ওড়বার সাহস দিচ্ছে মাইকেলের এই নিশ্চল ভরসা। দুজনেই জানে না যে খুব শীঘ্রই পুলিশের সাইরেন আর গ্রামবাসীদের কোলাহল এই শান্তি ভঙ্গ করতে পারে। কিন্তু তবুও ওরা যেন এই মুহূর্তটা প্রাণ ভরে বাঁচছে। আর ওদিকে থানার ভিতরে আবহাওয়াটা আজ একটু বেশি থমথমে। এমনিতেই আশুতোষবাবু থানায় পা রাখলেই আশেপাশের গুঞ্জন থেমে যায়। সবাই মোটামুটি নিজেদের টেবিলে নিজেদের কাজে ব্যস্ত হয়ে যায়। অফিসে ঢোকার পর নিজের ঘরে ঢুকে আশুতোষবাবু উর্দির ওপর থেকে বেল্টটা টাইট করতে করতে সামনে দাঁড়িয়ে থাকা কনস্টেবল নিখিলেশকে কড়া চোখে দেখছেন। দেখছেন তো নয়, একেবারে আপাদ মস্তক মেপে নিচ্ছেন বলা ভালো। নিখিলেশ বয়সে তরুণ, কিন্তু আশুতোষবাবুর কড়া মেজাজের সামনে সে সবসময় একটু তটস্থই থাকে। নিখিলেশ, কোহেলির রিসেন্ট একটা ছবি আমি তোমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি। চটপট ছবিটা সার্কুলেট করো। আমাদের রেঞ্জের যতগুলো থানা আছে, জিআরপি, এমনকি বর্ডার পোস্টগুলোতেও যেন কোহেলির ছবি পৌঁছে যায়। ইয়েস স্যার। মানে ম্যাডাম কি একা গেছেন স্যার? মানে কোনো কিডন্যাপিং বা? বাজে বকবে না নিখিলেশ। ও কোনো ট্র্যাপে পড়েছে কিনা সেটা তদন্ত সাপেক্ষ। আপাতত ফোকাস করো ওর স্কুটির ওপর। নীল রঙের জুপিটার, নাম্বার WB16Z45। দাঁড়াও, তোমাকে তো আবার বললে মনে রাখতে পারবে না, আমি তোমাকে লিখে দিচ্ছি। চুচুড়া থেকে শুরু করে শ্রীরামপুর, ব্যান্ডেল পর্যন্ত যতগুলো ছোট বড় গ্যারেজ আর সাইকেল স্ট্যান্ড আছে সব চেক করো। কোথাও না কোথাও স্কুটিটা পার্ক করা আছে। আর হ্যাঁ, চুচুড়া থেকে কতগুলো ট্রেন কখন পাস করেছে তার লিস্ট আনো। সিসিটিভি ফুটেজ চেক করতে বলো স্টেশনে। ঠিক আছে স্যার, আমি এখনই ডিটেলস নিয়ে বেরোচ্ছি। স্যার, যদি গ্যারেজ বা স্টেশনে কোনো সূত্র মেলে তাহলে কি ওখানেই ওয়েট করব? না, আমাকে ইমিডিয়েট রিপোর্ট করবে। আর শোনো, বিষয়টা যেন খুব বেশি জানাজানি না হয়। অফিসিয়াল ইনভেস্টিগেশন হিসেবেই চালাও, কিন্তু আমার নাম যেন যত্রতত্র না আসে। আমি চাই না কোহেলির এই হঠাৎ করে হারিয়ে যাবার ব্যাপারটা কালকের খবরের কাগজের হেডলাইন হোক। যাও। ঠিক আছে স্যার, আপনি যা যা বললেন সব হয়ে যাবে। আমি এক্ষুনি আমাদের রেঞ্জের সব পুলিশ স্টেশনে ছবিটা সার্কুলেট করে দিচ্ছি। আর আমি প্রয়োজনে নিজে আরও কয়েকজন পুলিশ নিয়ে আশেপাশের সমস্ত গ্যারেজগুলো এবং স্টেশনের আশপাশের সমস্ত পার্কিংগুলো চেক করছি। আর তাছাড়া সমস্ত ট্রেনের লিস্ট আমি আপনাকে 1 ঘন্টার মধ্যেই সাবমিট করছি স্যার। নিখিলেশ স্যালিউট দিয়ে ঘর থেকে প্রায় দ্রুত পায়ে বেরিয়ে গেল। আশুতোষবাবু জানলার বাইরে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। ওনার ভেতরের এই পুলিশ সত্তা এখন বাবার সত্তার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করছে। হ্যাঁ, অবশ্যই একটা চাপা টেনশন তো হচ্ছেই। জলজ্যান্ত মেয়েটা তো আর এভাবে উবে যেতে পারে না। অন্যদিকে মাইকেলের মা উঠোনে বসে ধান ঝাড়ছিলেন। মনের মধ্যে এক রাশ দুশ্চিন্তা। মেয়েটাকে নিয়ে ছেলেটা ওই সরস্বতী নদীর ধারের দিকে গেছে। যদি কোনোভাবে গ্রামের লোকজন টের পায়, ঠিক সেই সময় বেড়ার দরজাটা ঠেলে বাড়ির ভিতরে ঢুকে পড়ল পাড়ারই এক মহিলা, আশালতা।
এই আশালতার কাজই হলো পাড়ার খবর এক কান থেকে অন্য কানে পৌঁছে দেওয়া। ও মধুর মা, তা বলি বাড়ি আছো না কি গো? আজ কি অন্যদিকে সূর্য উঠলো নাকি? তোমার বাড়ির দরজা তো এত বেলা অবধি বন্ধ থাকে না, আজ হঠাৎ বন্ধ করা কেন? কি এমন আছে গো, লুকিয়ে রাখবে নাকি? ওমা আশালতা দিদি, এসো এসো এসো। না গো, কাল মধু রাতে বাড়ি ফিরতে বেশ দেরি করেছিল, তো তাই শরীরটা একটু ম্যাজম্যাজ করছে। তা আজ হঠাৎ সকাল সকাল কি ব্যাপার, কিছু হয়েছে? কপাল আমার, বলি রেখে ঢেকে কি লাভ আছে মধুর মা? গ্রামের মোড়ে চায়ের দোকানে তো ডিডি পড়ে গেছে গো। শুনলাম তোমার ছেলে নাকি মাঝরাতে কোত্থেকে এক পরমা সুন্দরী মেয়ে ধরে নিয়েছে। একেবারে খাস শহুরে বাজারের মেয়ে। তা বলি মেয়েটা কি খ্রিস্টান নাকি অন্য জাতের? না গো দিদি, তুমি যেমনটি ভাবছো তেমন কিছু না। মধু তো কাজে ফিরছিল, মেয়েটা বিপদে পড়েছিল বুঝলে, তাই আর কি। ওই থামো তো বাপু, বিপদ তো এখন তোমাদের গো। গ্রামের ছোট জাতের মেয়ে হলে তাও না হয় কথা ছিল, এ তো শুনছি সব ছোট ছোট পোশাক পরা মেয়ে মানুষ গো। আমাদের গায়ের পাড়া ঘর বলে কথা, এ তো আর মগের মুলুক নয়। এইবার দেখো না, এইবার চার্চের ফাদার আর গায়ের মোড়ল যখন জানতে পারবে ওই অবিবাহিত জোয়ান ছেলে ঘরে পরস্ত্রী নিয়ে রাত কাটিয়েছে, ছি 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 ছি, তখন কি হবে ভেবে দেখেছো? গ্রামের লোকে তো এখনই কানাকানি করছে। মধু তো এখন মধুসূদন থেকে মজনু হয়ে গেছে গো। শোনো, ও সব আজে বাজে কথা বললো না দিদি। মেয়েটা খুব ভালো ঘরের, মধু ওকে বাঁচাতে গিয়ে এখানে এনেছে, কালকে সকাল হলে ও চলে যাবে। তা চলে গেলেই ভালো, না হলে কিন্তু এই গ্রাম পাড়া ঘরে তোমাদের এক ঘরে হতে বেশি সময় লাগবে না মধুর মা। আমি তো তোমাদের ভালো চেয়েই বলে গেলুম। আর শোনো, ওই পাড়ার ছোকরাগুলো ওত পেতে আছে ওই মেয়েটাকে একবার দেখার জন্য, বলি সামলে থেকো বুঝলে। আশালতা তো গজগজ করতে করতে চলে গেল। মাইকেলের মা খানিকটা হাঁপ ছেড়ে বাঁচলেন, তবু বুকের ভিতরটা কেমন দুরু দুরু করছে। খুব ভালোই বুঝতে পারলেন অশান্তি একেবারে দুয়ারে এসে কড়া নাড়ছে। অন্যদিকে তখন সরস্বতী নদীর পারে আমবাগানের ছায়ায় দাঁড়িয়ে রয়েছে মাইকেল আর কুহেলি। আস্তে আস্তে রোদের তাপ বাড়ছে। মাইকেল ওর প্রাণের বন্ধু শুভ্রকে ফোন করে ডেকে পাঠিয়েছে। শুভ্র বাইক চালাতে হাঁপাতে হাঁপাতে এসে পৌঁছায়। শুভ্র মাইকেলের সঙ্গে একই ই কমার্স কোম্পানিতে কাজ করে, তবে বেশি ডান পিঠে, বলা যেতে পারে খানিকটা ডেয়ার ডেভিলও। বাইক থামিয়ে শুভ্র বেশ চনমনে গলায় জিজ্ঞাসা করে, কিরে মাইকেল, হঠাৎ এরকম ইমার্জেন্সি ডাক কেন? কোনো কেলেঙ্কারি করলি নাকি? কথাগুলো ইয়ার্কির ছলে বলতে বলতেই শুভ্রর নজর গেল পাশে দাঁড়িয়ে থাকা কুহেলির দিকে। কুহেলিকে দেখেই শুভ্রর চোখ কপালে। অমনি মাইকেলের খুব কাছে এসে বেশ রসিকতা করার সুযোগটুকু ছাড়লো না। ওরে শালা, এ তো পুরো ড্রিম গার্ল রে। একে কোত্থেকে ম্যানেজ করলি? আর একে নিয়ে আমবাগানে কি করছিস? আহ থাম তো, সব ব্যাপার নিয়ে শুধু মজা, ইয়ার্কি করিস না। সিচুয়েশন খুব সিরিয়াস। ও ও হলো কুহেলি। কুহেলি ও আমার বন্ধু শুভ্র, ওই আমরা একই কোম্পানির ওয়্যারহাউসে কাজ করি আর কি। কাল রাত্রে অনেক কিছু হয়েছে, বলছি শোন। তো মাইকেল শুভ্রকে সংক্ষেপে চুঁচুড়ার ঘাটের ঘটনা আর কুহেলির বাড়ি থেকে পালানোর কথা সব কিছু খুলে বলল। শুভ্র তো সব শুনে মাথায় হাত দিয়ে প্রায় বসে পড়ার অবস্থা। খানিকটা ভয়ও পেয়েছে, তবুও ওর মধ্যেকার এনার্জিটা কমেনি। ওরে বাপরে, পুলিশ হদিশ পেলে তো আমাদের জ্যান্ত পুঁতে দেবে রে।
আর গায়ের অবস্থা শুনেছিস? ওই যে আশা পিসি তো মাইক নিয়ে প্রচার করে বেড়াচ্ছে। জানি আপনাদের খুব বিপদে ফেলেছি, কিন্তু আমার সত্যিই আর কোথাও যাওয়ার জায়গা নেই। কয়েকটা দিন শুধু একটু নিরিবিলিতে কাটাতে চাই। ম্যাডাম, আপনি নিশ্চিন্তে থাকুন। মাইকেল যখন আপনার দায়িত্ব নিয়েছে তখন শুভ্র তাকে মাঝপথে ছেড়ে দেবে না। আপাতত আমাদের এই গ্রামে থাকাটা খুব রিস্ক হয়ে যাচ্ছে। আশা পিসি যদি চার্চে খবর দেয় তাহলে আজ বিকেলেই গ্রামের লোক এখানে বিয়ের সানাই বাজানো শুরু করে দেবে। আপনাদের এখান থেকে সরাতে হবে। হ্যাঁ, সরাবো বললেই হয়ে গেল? কোথায় সরাবি? আর তার উপর ওর স্কুটিটা ওই ব্যান্ডেল স্টেশনে রাখা আছে। পুলিশ নিশ্চয়ই ওটার খোঁজ পেয়ে যাবে। শিয়রের সংক্রান্তি জেনেও শুভ্রর গলায় কিন্তু আশ্বাসের ছাপ। কোনো চিন্তা নেই, স্কুটির ব্যবস্থা আমি করে দিচ্ছি। গ্যারেজের মালিক আমার চেনা, ওটাকে আমি কালকেই অন্য কোথাও সরিয়ে দেব। আর আপনাদের আমি আপাতত পুরুলিয়ার দিকে আমাদের এক আত্মীয়র বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। ওখানে কেউ খুঁজে পাবে না। মাইকেল, তুই অফিস থেকে 2-3 দিনের জন্য ছুটি ম্যানেজ কর, বুঝলি? আমি অফিসে বলে দেবো যে তোর শরীরটা একটু খারাপ, কেমন? থ্যাংক ইউ শুভ্র, আপনি সত্যিই খুব হেল্পফুল। খানিকটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলল কুহেলি। আরে থ্যাংক ইউ দিতে হবে না ম্যাডাম। পরে কোনোদিনও সুযোগ পেলে আমাকে একটু ওই চিকেন বিরিয়ানি ট্রিট দেবেন। আমাদের মাইকেলটার যা অবস্থা, ও একটা সিগারেট খাওয়াতে গেলেও ওর পকেটে টাকা থাকে না। শুভ্রর রসিকতায় গুমোট পরিবেশটা একটু একটু করে হালকা হচ্ছে, কিন্তু শুভ্রর মনেও একটা চোরা ভয় কাজ করছে, যদিও ও সেটা বুঝতে দিচ্ছে না। ও জানে পুলিশের হাত থেকে বাঁচা অতটাও সহজ নয়। ঘনিয়ে আসছে দুর্যোগের কালো মেঘ। সরস্বতী নদীর শান্ত স্রোত যেন এখন একটা ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। অন্যদিকে শহরের কনস্টেবল নিখিলেশ যখন এক একটা গ্যারেজ ধরে ধরে কুহেলির ওই নীল স্কুটির খোঁজ করছে, তখন কুহেলি খুব ভালো করেই বুঝতে পারছে এই সাধারণ ছেলেগুলোর জীবন সে হঠাৎ করে পাল্টে দিয়েছে। মাইকেল নির্বাক হয়ে নদীর দিকে তাকিয়ে রয়েছে। ও জানেও না পুরুলিয়া পর্যন্ত যাত্রাটা ওর জন্য কতটা নিরাপদ হবে, কিন্তু কুহেলির ওই অসহায় অথচ ভরসা ভরা চোখের দিকে তাকিয়ে ও নিজের সবটুকু বাজি ধরতে রাজি। দেবানন্দপুরের আকাশ তখন তপ্ত হচ্ছে, আর সেই তাপে গলে যাচ্ছে দুটো অপরিচিত মনের মাঝখানের অদৃশ্য দেওয়াল। শুভ্র বাইকে স্টার্ট দিল। ওর লক্ষ্য এখন একটাই, পুলিশ, গ্রামবাসীদের নজর এসব এড়িয়ে এই বিপন্ন যুগলকে একটা নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিতে হবে। শুরু হতে চলেছে এক অনিশ্চিত কিন্তু অদ্ভুত সুন্দর যাত্রার অধ্যায়। গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা বড় আম গাছের আড়ালে একটা পুরনো গাড়ি দাঁড়িয়ে রয়েছে। শুভ্র অনেক কষ্টে একটা চেনা গাড়ির ড্রাইভার জোগাড় করেছে। শুভ্র নিজেই গাড়ির ডিকিতে হাতে হাতে ব্যাগ এবং প্রয়োজনীয় খাবার দাবার গুছিয়ে রাখছে, আর ওদেরকে চলে যাবার জন্য খানিক তাড়াহুড়োই করছে। জলদি আয় মাইকেল, গ্রামের মোড়ে লোকে কিন্তু অলরেডি জটলা পাকাচ্ছে। জানিস তো এসব মালগুলোর শুধু ক্যাচাল পাকানো স্বভাব। এই গাড়িতে করে তোরা সোজা পুরুলিয়া বেরিয়ে যাবি। ড্রাইভার ভরসাযোগ্য লোক, ওকে সব বুঝিয়ে দিয়েছি আমি। কিন্তু মাইকেল বেশ ঘাবড়েই রয়েছে। কিন্তু শুভ্র এভাবে অফিসে না বলে কয়ে হঠাৎ নিরুদ্দেশ হয়ে যাওয়াটা কি ঠিক হচ্ছে? আর পুরুলিয়া তো আর এইখানে নয়, সে তো অনেকটা রাস্তা। আরে গাধা, এখানে থাকলে তোকে আর কুহেলি ম্যাডামকে নিয়ে গ্রামের লোকে মিলে জোর করে চার্চে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দেবে, আর না হলে পুলিশ এসে তোকে ল্যাংচাতে ল্যাংচাতে নিয়ে যাবে। তার চেয়ে এইটা ভালো নয় কি? ওখানে গিয়ে কয়েকটা দিন গা ঢাকা দিয়ে থাক, তারপর সিচুয়েশন বুঝে ব্যবস্থা নেওয়া যাবে। থ্যাংক ইউ শুভ্র, আপনি না থাকলে আমরা সত্যিই ফেঁসে যেতাম। থ্যাংক ইউ পরে জানাবেন। এখন তো যেভাবে ফাঁসানোর ফাঁসিয়েই দিয়েছেন। আপাতত মাইকেলটাকে একটু সামলান, ও তো ভয় আধমরা হয়ে আছে। আর শোন মাইকেল, আমি ড্রাইভার দাদাকে বলে দিয়েছি কোনো হাইওয়ে দিয়ে যাবার দরকার নেই, গ্রামের ভেতরে রাস্তা দিয়ে দিয়ে যাবে, কিন্তু তাতে একটু বেশিক্ষণ লাগবে পৌঁছতে। আর শোন, মাঝ রাস্তায় কোনো রেস্টুরেন্ট বা হোটেলে কোথাও দাঁড়ানোর দরকার নেই, তাহলে কিন্তু পুলিশ ট্র্যাক করতে পারে। এই যে শুনে নিয়েছেন, কোথাও দাঁড়াবো না, কিন্তু ওই শুভ্র একেবারে যেখানে গিয়ে পৌঁছতে বলেছে ওখানে গিয়ে কিন্তু দাঁড়াবো।
শুভ্র ওদের দুজনকে গাড়িতে তুলে দিয়ে একবার চারপাশটা ভালো করে দেখে নিল। গাড়িটা স্টার্ট দিতেই ধোঁয়া উড়িয়ে এগিয়ে চলল লাল ধুলোর রাস্তা ধরে। গাড়ি এখন কোনো মতে হাইওয়ে অ্যাভয়েড করে গ্রামের ভিতরের রাস্তা দিয়ে দিয়ে এগিয়ে চলেছে। পুরনো গাড়ির ভিতরের এসি অতটা অ্যাক্টিভ নয়, তবে এসির ওই হালকা ঠান্ডা হাওয়ার চেয়ে এই গ্রামগঞ্জের প্রকৃতির খোলা হাওয়ায় কুহেলি কিছুটা স্বস্তি বোধ করছে। জানলার বাইরের দিকে দ্রুত গতিতে গাছপালা, মাঠ ঘাট সব পিছনে সরে যাচ্ছে। মাইকেল পাশে বসে আছে ঠিকই, কিন্তু ওর মনের মধ্যে রয়েছে কোথাও একটা চাপা ভয়। জানেন ম্যাডাম, আপনি যে কি বিপদে ফেললেন আমাকে। আমি কোনো সাথে পাছে থাকি না, ঝামেলা ঝাঁটিতে জড়াই না, কোনোদিন থানায় পর্যন্ত যাইনি, আর এখন আপনার জন্য এই ঘর বাড়ি ছেড়ে ওই ফেরার হতে হচ্ছে। আচ্ছা, আপনার বাবা উনি কি খুব কড়া মানুষ? মানে খুঁজে পেলেই আপনাকে মারধর করবে? কড়া মানে? তার সামনে দাঁড়ালে না তোমার মতো মানুষেরও প্যান্টুল হলুদ হয়ে যাবে। যখন গর্জন করে কথা বলে অফিসের কনস্টেবলরা না থরথর করে কাঁপে। এই দাঁড়ান দাঁড়ান, বলেন কি? কনস্টেবল? এসব আপনি কি বলছেন? আরে না না, আসলে বাবা তো একজন দুঁদে পুলিশ অফিসার, ইন্সপেক্টর আশুতোষ চ্যাটার্জি। তার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। কি কি বললেন? পুলিশ অফিসার মানে রিয়েল পুলিশ? ওই ইউনিফর্ম পরা, হাতে লাঠি, মানে লাঠি নয় ওই রিভলভার থাকে? অফকোর্স। আর যা বাবার নেটওয়ার্ক, এই মুহূর্তে হয়তো পুরো বাংলার পুলিশ স্টেশন আমার ছবি দেখছে বা আমার ছবি ঘুরে বেড়াচ্ছে আর কি। ওরে বাবা রে, আমি তো মরে গেলাম। আমি তো ভেবেছিলাম আপনি বোধহয় কোনো বড়লোক বাবার বখাটে মেয়ে, রাগ করে বাড়ি থেকে পালিয়েছেন, দু একদিনে মাথা ঠান্ডা হলে আবার ভুল বুঝে ঠিক চলে যাবেন। এই তো দেখছি ডাইরেক্ট বাঘের ডেরা থেকে বাঘিনী পালিয়েছে। আমি একজন পুলিশ অফিসারের মেয়েকে কিডন্যাপ করে পালাচ্ছি, এই কেসেই তো মোটামুটি আমাকে ফাঁসিয়ে দেওয়া যাবে। আরে আপনি আমাকে কিডন্যাপ করেননি, বাঁচিয়েছেন। আর তাছাড়া আমি তো নিজের ইচ্ছাতেই যাচ্ছি, এখানে কিডন্যাপ কি করে হলো? ওই একই হলো, পুলিশের ডিকশনারিতে ওটাকেই কিডন্যাপ বলে। ওরে শুভ্র রে, তুই আমায় কোথায় পাঠালি? মাগো, আমি কি আর কোনোদিন ব্যান্ডেল ফিরতে পারবো? জেল হবে আমার, নির্ঘাত জেল হবে। আচ্ছা কুহেলি ম্যাডাম, আপনার বাবা উনি কি এনকাউন্টার স্পেশালিস্ট? উনি কি একদম সোজাসুজি গুলি করেন নাকি? আরে শান্ত হন মাইকেল, আপনার কিচ্ছু হবে না, আমি আছি তো। আমি থাকতে উনি আপনার গায়ে হাত তোলার সাহসও পাবেন না। না, ছেড়ে দেবে যেন আমায়। আরে আমি আপনাকে বাবার খপ্পরে পড়তেই দেব না। না, দেবেন না। কিভাবে বাঁচাবেন শুনি? আপনার বাবা সেটা শুনবেই কেন? উনি তো ভাববেন আমি মাইকেল, একটা আদিবাসী ছেলে, ওনার মেয়েকে ফাঁসলিয়ে নিয়ে চলে এসেছি। আচ্ছা মাইকেল, আপনি এত ভয় পাচ্ছেন কেন? আপনি তো সত্যি কথাটাই বলবেন। আরে বাবা, আপনি তো আমাকে কোনো হেল্প করেননি, মানে আমি হেল্প চেয়েছি তাই করেছেন। ওই যে বললাম ম্যাডাম, আমরা সাধারণ মানুষ, আমাদের লাইফটা না ওই 0 আর 1 এর মধ্যেই চলে। আমার এখানে কোনোদিন থানা, পুলিশ, ঝুট ঝামেলা এসব কিছু ছিল না। আমি শুধু জানি পুলিশের হাতে যদি একবার ধরা পড়ে তাহলে তো সেই কেস একেবারে খতম। আচ্ছা, আপনার মাও কি ওনারই মতো ভয়ঙ্কর? মা তো তার থেকেও ডেঞ্জারাস। সর্বনাশ! মা পলিটিক্স করেন। বলেন কি? সমাজ সেবার আড়ালে কি যে করেন, অবশ্য সেটা না জানাই ভালো। তবে মায়ের নেটওয়ার্ক কিন্তু বাবার থেকেও বড়। হ্যাঁ? আরে ও জেসাস, আমাকে তুলে নাও। এই হাইওয়েতে যদি কোনো ট্রাক এসে আমায় এক্ষুনি পিষে দিয়ে যায় সেটাই ভালো হবে। তো ওই পুলিশ, পলিটিশিয়ান, এসব ফ্যামিলির সামনে আমাকে তো আর দাঁড়াতে হবে না। আমি 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 বরং ওই গঙ্গার ঘাটে ঝাঁপ দিয়ে মরি, ওটাই ভালো হবে। আমি ঝাঁপ দিয়ে মরতাম, পুলিশ পুলিশ না, কুমির খেত। এখন তো দেখছি পুলিশের এনকাউন্টারে আমায় মরতে হবে।
আপনি হাসছেন? কি ঝামেলায় ফেলেছেন আপনি জানেন? আশ্চর্য, এখন আমি কি করি? কুহেলি মাইকেলের এই অসহায় অবস্থা দেখে হাসি সামলাতে পারছে না। মাইকেল মাঝে মধ্যে ড্যাব ড্যাব করে কুহেলির দিকে তাকাচ্ছে, যেন কুহেলি কোনো সাধারণ মানুষ নয়, জীবন্ত একটা আগ্নেয়গিরি। গাড়িটা যখন বাঁকুড়া ছাড়িয়ে পুরুলিয়ার সীমানায় ঢুকছে, লাল মাটির রুক্ষ সৌন্দর্য জানলার বাইরে ধরা দিলেও মাইকেলের চোখে শুধুই হাতকড়া আর হাজতের অন্ধকার। যে ছেলেটা কাল রাত পর্যন্ত ওভারটাইমের টাকা নিয়ে ভাবছিল, সে আজ এক রহস্যময়ী পুলিশ কন্যার রক্ষাকর্তা। কুহেলি জানলার বাইরের দিকে তাকিয়ে পাহাড় দেখছে, আর ওর মনে হচ্ছে জীবনের এই অনিশ্চয়তাটুকু বোধহয় মরার থেকে অনেক বেশি রোমাঞ্চকর। মাইকেল মাঝে মধ্যে বিড়বিড় করে মেঘনাদ বধ কাব্যের 2-4 লাইন আওড়ে নিচ্ছে, হয়তো নিজের মনকে শান্ত করার জন্য, কিন্তু ওর বুকের ধুকপুকানি থামছেই না। কুহেলি খুব ভালো করেই বুঝতে পারছে এই সাধারণ ছেলেটার উপর দিয়ে সে কত বড় ঝড়ের বোঝা চাপিয়ে দিয়েছে। বেশ করেছে, এই ছেলেটাই তো ওকে সুইসাইড করা থেকে আটকেছে। নিক, বুঝুক ঠেলা। কিন্তু মাইকেলের ওই কাঁপা কাঁপা গলার স্বরের মধ্যেও যে একটা অদ্ভুত মায়া আছে, সেটা কুহেলির মনে এক অজানা ভালোবাসার বীজ বুনে দিচ্ছে। লাল মাটির ধুলো উড়িয়ে গাড়িটা এগিয়ে চলেছে পাহাড়ের আরো গভীরে, যেখানে হয়তো আইনের হাত পৌঁছতে কিছুটা দেরি হবে, কিন্তু হৃদয়ের টান পৌঁছবে সবার আগে। ও দাদা, গাড়ির স্পিডটা আর একটু বাড়ান তো, মনে হচ্ছে একটা পিছন থেকে পুলিশের গাড়ির সাইরেন শুনতে পাচ্ছি। আস্তে আস্তে সূর্য ডুবছে। কুহেলি মাইকেলের হাতটা শক্ত করে ধরল। মাইকেল খানিকটা চমকে গিয়ে কুহেলির দিকে তাকালো। সেই স্পর্শে ভয়টা যেন মুহূর্তের জন্য উবে গিয়ে একটা ভরসা কাজ করলো মনের মধ্যে। পুরুলিয়ার পলাশ বনের ছায়ায় শুরু হলো ওদের এক অন্যরকম জীবনের প্রথম প্রহর। কিন্তু এরপর কোন অজানার পথে ওরা দুজন হারিয়ে যাবে। আচ্ছা, একটা অজানা ছেলের হাত ধরে এভাবে বাড়ি থেকে পালিয়ে ঠিক করলো কুহেলি। এরপর কুহেলি কি সত্যিই ধরা পড়বে ওর পুলিশ বাবার হাতে?